হ্যালো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো 19তম শিক্ষক নিবন্ধনের সাজেশন ক্লাস ম্যাথের উপরে, এবং আমরা 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সলভের মাধ্যমে এই সাজেশনটি আলোচনা করব। আপনারা প্রথমে একটু জানাবেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা। কাইন্ডলি একটু সবাই কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা, এবং আপনারা সবাই কেমন আছেন এটাও জানাবেন। কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন এটা জানাইলে আর একটু উপকৃত হই। একই সাথে আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন নিজের টাইম লাইনে, তাইলে আপনার যেমন থাকলো, আপনার টাইম লাইনে আপনি যেমন খুঁজে পাবেন খুব চট করে, একই সাথে আপনার বন্ধুও উপকৃত হবে। কাইন্ডলি একটু জানাবেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। এবং একটু আগে আমরা সাউন্ডের প্রবলেম কারণে লাইভটা কেটে দিয়েছি, তাই আমরা একটু দেরি করব যে আমাদের ভাইদের আবার জয়েন করার জন্য। একই সাথে আমিও লাইভটা একটু শেয়ার করে দিই। হুমায়রা খাতুন বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ হুমায়রা খাতুন, আপনাকে ক্লাসে কোঅপারেট করার জন্য। আশা করি আপনাদের আমাদের কোঅপারেটের মাধ্যমেই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা ভালো প্রিপারেশন আমাদের এই পেজ থেকে আপনারা নিতে পারবেন। ওকে, অন্য সবাই একটু যদি জানাইতেন। আশা করি এবার সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু ক্লিয়ার আছে। আমাদের যেগুলা ভাইরা ছিল এগুলা ভাইরা চলেও এসেছে। তো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করব। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তো চলেন আমরা শুরু করি ক্লাসটা। তো আমাদের আমরা যে প্রশ্নটা সলভ করব এটা 18তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটাই সলভ করব। এবং এই প্রশ্নের সাথে সাথে এইরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেরকম প্রশ্ন যেন আমরা পারি এটাও যেমন সলভ করব, একই সাথে আমরা কিছু বেসিক ক্লিয়ার করে নিব। তো আমাদের প্রথম যে প্রশ্ন আছে এইটা একটা ত্রিকোণমিতির প্রশ্ন। তার মানে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনার ত্রিকোণমিতি সম্পর্কে একটা সাউন্ড নলেজ থাকতে হবে। এবং এটা কিন্তু যে প্রশ্নটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু একদম বেসিক থেকে একটা প্রশ্ন। ত্রিকোণমিতির যে অনুপাত আছে এগুলা যদি আপনারা জানেন তাহলেই কিন্তু এই প্রশ্নটার আপনারা উত্তর করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে বলবো যে এই প্রশ্নের উত্তর কে কে পারেন তারা একটু কমেন্ট করেন দেখি আমার কোন কোন ভাই এই প্রশ্নের উত্তরটা জানে। ওকে, ট্রাই করি আমরা এই প্রশ্নটার উত্তর করার জন্য যে এটার অ্যান্সার কি হবে। ওকে, একই সাথে অ্যান্সার কি হবে এইটা, একই সাথে আমরা কয়েকটা অনুপাত লিখি আমি এখানে, যে সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই হলো কি অতিভুজ। কোসেক থিটা, এই সাইন থিটার উল্টো, অতিভুজ বাই লম্ব। ওকে, কস থিটা, কস থিটা কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আর সেক থিটাটা হলো ঠিক তার কস থিটার উল্টা, অতিভুজ বাই হলো হচ্ছে ভূমি। ওকে, এরপরে আসি আমরা ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আর কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ওকে, তাইলে দেখেন অনেকে অ্যান্সার করছেন বি। আমরা দেখি যে বি এর অ্যান্সারটা, অ্যান্সার বিটা ঠিক আছে কিনা। কালারটা মনে হয় কালো নিলে বেশি ফুটবে, তাই না? একটু কালো নিলে মনে হয় বেশি ফুটবে। ওকে, আমরা একটু কালো নিই, কালো কালারটা নেই।
এবার দেখেন আমাদের বলছে sec থিটা সমান সমান 2। তাহলে আমরা sec থিটা সমান সমান কি জানি, এই যে sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাইলে দেখেন আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ আঁকাই, এই যে একটা সমকোণী ত্রিভুজ দিলাম, এইটা যদি হয় সূক্ষ্মকোণ, এইটা যদি সূক্ষ্মকোণ, এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা যদি হয় সূক্ষ্মকোণ, তাহলে আমরা জানি কি এইটা হলো হচ্ছে অতিভুজ। এইটা কি, এইটা হলো অতিভুজ। ওকে, এইটা হলো হচ্ছে অতিভুজ, এসিটা অতিভুজ, এবিটা কি, এবিটা হলো হচ্ছে লম্ব, আর বিসিটা কি, বিসিটা হলো ভূমি। তাইলে আমরা sec থিটা সমান সমান কি জানি, আমরা sec থিটা জানি অতিভুজ বাই ভূমি। তার মানে এখান থেকে বলতে পারি 2/1 অতিভুজ বাই ভূমি, তার মানে কি, তার মানে হচ্ছে 2/1। তাহলে অতিভুজ 2, অতিভুজ 2, আর এই যে ভূমি, ভূমি যেটা, ভূমি হলো 1। তাইলে বলেন তো অতিভুজ যদি 2 হয় আর ভূমি যদি 1 হয়, তাহলে আমাকে একটু বলেন এই এবির মানটা কত হবে, এবির মানটা কত হবে বলেন। তাইলে আমরা কি জানি বলেন, আমরা জানি হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে যে অতিভুজের উপর স্কয়ার, আমরা সমকোণী ত্রিভুজ থেকে জানি অতিভুজের উপর স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস কি, প্লাস হচ্ছে ভূমির উপর স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। তার মানে এখানে আমি দেখতেছি অতিভুজের উপর স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার ইকুয়ালস টু এবির মানটা জানি না, এখানে এবি স্কয়ারই রাখলাম, আর বিসির মান হলো 1, 1 এর উপর স্কয়ার। তার মানে আমি এখান থেকে দেখতেছি যে এবি স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 1, 4 মাইনাস 1, তার মানে এবির মানটা কত, এবির মানটা হলো √3। এবির মানটা কত, এবির মানটা হলো √3। ওকে, এবি স্কয়ারের মান 3, এবির মানটা হলো √3, তার মানে এখান থেকে আমি √3 দিলাম, এটার মান পাইলাম √3। এবার আমি কিন্তু আস্তে আস্তে সবকিছুর মানই বের করতে পারবো। আমাকে বলছে cot থিটা, cot থিটা মানে কি, cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। cot থিটা মানে কি, এই যে আমরা আগেই পড়লাম যে cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত আপনারা বলেন, এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 1, ভূমি কত, এই যে cot থিটা, ভূমির মানটা কত, ভূমির মানটা হলো হচ্ছে 1, তাই না, এটা তো 2, ভূমির মান হলো 1। আর এই যে লম্বটা কত, লম্বটা হলো হচ্ছে √3। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে cot থিটার মান কত, 1/√3। কথা বুঝছি, তার মানে এটার অ্যান্সার যারা বি বলেছিলেন তারা ঠিক বলেছেন, তাদের অ্যান্সারটা ঠিক আছে। এবার আপনারা তো এরকম কোশ্চেন আসছে, এটা আমরা সলভ করেছি, আপনারা একটু বলেন তো যে এই সেম কোশ্চেন দিয়ে আমি যদি এখানে cot থিটা না দিয়ে বলতাম sin থিটার মান কত, sin থিটার মান কত, তাইলে কত হইতো আপনারা একটু বলেন দেখি, sin থিটার মান কত। এই যে এই ত্রিভুজ থেকে সলভ করেন, আমরা তাহলে এই ত্রিভুজটা সলভ করে ফেলেছি, যে ত্রিভুজ থেকে আমরা যেটা দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার মান হলো 2, এইটার মান হলো 1, এইটার মান হলো √3। তাহলে এবার বলেন sin থিটার মান কত হবে বলেন, sin থিটা, তাহলে sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত, লম্বর মান হচ্ছে √3, অতিভুজের মান কত, অতিভুজের মান হলো 2, তার মানে √3/2, এটা হলো sin থিটা, √3/2। আচ্ছা, যদি আমাকে কখনো যে এরকম ভাবে কোসেক থিটা দিত, আমাকে যদি কখনো কোসেক থিটা দিত তাইলে কি হইতো, তার মানে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, এইটা হইতো। আমাকে যখন cos থিটা দিত, cos থিটা মানে কি, cos থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হলো 1, অতিভুজটা কত, অতিভুজটা হলো 2। কথা বুঝছি, তার মানে আমাকে যদি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দিয়ে যদি বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলে, তাহলে আমরা এই যে এই ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে আমরা বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো অনুপাতই আমরা বের করতে পারবো। আশা করি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা বুঝেছেন, এবং এই রকমের যে কোনো প্রশ্ন যদি শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে হোক আসে, তাহলে আপনারা পারবেন। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটাতে যাই। দ্বিতীয় প্রশ্ন উইকিড নিয়ম থেকে এসেছে। দ্বিতীয় প্রশ্নটা এসেছে কোথায় থেকে,
ঐকিক নিয়ম থেকে। চলেন আমরা ঐকিক নিয়মের এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে প্রশ্নটা বলছে এরকম যে 9 জন শ্রমিক, একটু লক্ষ্য করি, বলতেছে প্রশ্নটা যে 9 জন, তার মানে 9 জন শ্রমিক 4 দিনে, দেখেন 4 দিনে 1800 টাকা আয় করে। 1800 টাকা আয় করে, তাহলে 1800 টাকা আয় করে। বলছে 6 জন শ্রমিক, কয়জন শ্রমিক? 6 জন শ্রমিক কত দিনে, এই যে কত দিনে সমপরিমাণ মানে কত? সমপরিমাণ মানে ওই 1800 টাকায় আয় করতে পারবে। তাইলে ওই 1800 টাকায় আয় করতে পারবে। তাহলে প্রথমে আপনারা বলেন তো এই প্রশ্নের উত্তর কত হবে? এই যে আমাদের যে 2 নাম্বার ঐকিক নিয়মের একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা কত হবে সেটা আমরা প্রথমে শুনি। কে পারে দেখি, একটু অ্যান্সার করা ট্রাই করেন, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। অনেকেই অ্যান্সার করতেছে, একটু দেখি এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, অনেকেই অ্যান্সার করতেছে। হ্যাঁ, এই অ্যান্সারটা অনেকেই বলছে বি। আমরা একটু দেখি, এখানে এরকম টাইপের যদি ঐকিক নিয়ম হয় তাহলে একটা শর্টকাট রুল আছে। আমরা চাইলে এই শর্টকাট রুলের মাধ্যমে অঙ্কটা সলভ করতে পারি। শর্টকাট রুলটা কি? যে ম্যান পাওয়ার M1 এবং হচ্ছে D1 দিনের সংখ্যা, M1 D1 ইকুয়ালস টু M2 D2, M2 D2 ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার, প্রথম ম্যান পাওয়ার এবং দিনের সংখ্যা যত টাকা ইনকাম করে, যতটুকু কাজ করে, দ্বিতীয় ম্যান পাওয়ার এবং দ্বিতীয় দিনের সংখ্যার গুণফল সমান। M1 D1 ইকুয়ালস টু M2 D2। এখানে M1 কত, ম্যান পাওয়ার কয়জন? ম্যান পাওয়ার হচ্ছে 9 জন, আর দিনের সংখ্যা কয়টা? 4 দিন, তার মানে D1 হলো 4। ওকে, এরপরে M2 কত, কয়জন শ্রমিক? এরপরে হচ্ছে শ্রমিক হচ্ছে কয়জন? 6 জন, 6 জন শ্রমিক। বলছে কত দিন লাগবে, তার মানে আমি D2 এর মানটাই বের করব। M1 D1 ইকুয়ালস টু M2 D2। তাইলে এখান থেকে যদি হয়, আমরা যদি এখান থেকে D2 ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি? D2 ইকুয়ালস টু লিখতে পারি 9 গুণন 4 ডিভাইডেড বাই হলো 6। আমি 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণ 6, 3 তিরিকা 9, 2 দিয়ে যদি কাটি 2 দুগুণ 4, আর 3 আর 2 গুণ করলে 6, তার মানে আমাদের 6 দিন লাগবে। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো হচ্ছে 6 দিন। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো হচ্ছে 6 দিন। এই পেজে আপনারা খুঁজলে ঐকিক নিয়মের একটা পরিপূর্ণ ক্লাস পাবেন আমার যেখানে আমি প্রায় 10 থেকে 12টা টপিক দেখিয়েছি, এগুলোর শর্টকাট সহ। আপনারা যদি এইরকম ক্লাসটি করেন তাহলে দেখবেন আপনারা প্রত্যেকটা ম্যাথই খুবই অল্প সময়ে শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। যদি কারো বেসিকের সমস্যা থাকে তাহলে আমাদের যে ব্যাচগুলোতে ক্লাস নেওয়া হয় সেখানে শর্টকাট প্লাস বেসিক দুইটাই দেখানো হয়। আপনারা চাইলে আমাদের ক্লাসগুলোতে আসতে পারেন। ওকে, এবার আমরা তৃতীয় প্রশ্নটা পড়ি। তৃতীয় প্রশ্নটা পিতা পুত্র রিলেটেড। তৃতীয় প্রশ্নটা কি? পিতা পুত্র রিলেটেড। বলছে দেখেন, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য হলো 20 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? 72 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তাইলে আমি যদি দেখি যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর, পুত্রের বর্তমান বয়স যদি আমি বলি x বছর, তাহলে কেউ একজন আমাকে বলেন তো যে পিতার বর্তমান বয়স কত? এইটা আমরা একটু শিখি প্রথমে। পিতার বর্তমান বয়স কত কি হবে একটু দেখি। যে পুত্রের বর্তমান বয়স যদি আমি x ধরি তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? যেহেতু তাদের বয়সের পার্থক্য 20 বছর এবং পুত্রের বয়স কখনো কম হয় না, পিতার বয়স বেশি হবে, পুত্রের বয়স কম হবে,
তাই আমরা বলতে পারি যে পিতার বয়স হচ্ছে এক্স প্লাস 20 বছর। এটা হলো তাদের বর্তমান বয়স। এবার আমাকে বলেন যে বলছে 8 বছর পর, তাহলে 8 বছর পর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স 8 বছর পরে কত হবে? 8 বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস 8 বছর, এবং 8 বছর পর পিতার বয়স কত হবে? তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস 20 বছর, এটা হলো পিতার বর্তমান বয়স। এর সাথে আমি আরো 8 যোগ করে দিব। এর সাথে আমি কি করব? আরো 8 যোগ করে দিব। না 20x যারা বলছে, এই যে মনোয়ারা বেগম বলছে যে 20x, না 20 গুণ বলেনি তো, বলছে পার্থক্য। মনে রাখবেন, পার্থক্য হইলে যোগ করে দিতে হবে। গুণ যদি বলতো যে 20 গুণ, তাহলে 20x হইতো। ঠিক আছে, ওকে। তাইলে পুত্রের বর্তমান বয়স এক্স প্লাস 8 বছর এবং পিতার বর্তমান বয়স যেটা ছিল তার সাথেও 8 বছর যোগ করে দিয়েছি। এখন কি বলছে? 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 72 বছর। তার মানে এই যে এক্স প্লাস 8, এই যে যেটা পুত্রের বয়স প্লাস পিতার বয়স এক্স প্লাস 20 প্লাস 8, এই যে দুইটা বয়সের সমষ্টি, এই দুইটা বয়সের সমষ্টি কত? এই দুইটা বয়সের সমষ্টি হচ্ছে 72 বছর। কত বছর? 72 বছর। তার মানে আমি এখানে যোগ করলে 2x প্লাস 8 8 16 আর 20 হচ্ছে 36 ইকুয়ালস টু হচ্ছে 72, ইকুয়ালস টু 72। তার মানে 2x ইকুয়ালস টু 72 থেকে 36 বিয়োগ করলে 36, তার মানে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 18। এই যে আমরা দেখেন পুত্রের বর্তমান বয়স x ধরছিলাম, যেটার মান এসেছে কত? যেটার মান এসেছে হচ্ছে 18। ঠিক আছে, যেটার মান এসেছে কত? মান এসেছে হচ্ছে 18। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো 18 বছর। এটার অ্যান্সার হলো 18 বছর। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু পিতা পুত্র ঐকিক নিয়মের ক্লাসে আমরা করিয়ে থাকি। আপনাদের যদি কারো ম্যাথের বা যে কোনো সাবজেক্টে শিক্ষক নিবন্ধনের প্রবলেম হয়, অলরেডি শাকিল স্যার ঘোষণা দিয়েছে, আপনারা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন যে আগামী 24 তারিখে নিবন্ধন ও প্রাইমারির একেবারে নতুন একটা ব্যাচ শুরু হবে, যেখানে আপনারা যদি কারো প্রস্তুতি জিরো হয় তাইলে আপনারা চাইলে এই জিরো থেকে প্রস্তুতি নিতে পারবেন। একদম সম্পূর্ণ নতুন ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের উপর লাইভ ক্লাস হবে এবং এইভাবেই ধরে ধরে ক্লাসগুলো শেখানো হয়। ওকে, এরপরে চলেন, এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা হলো এই যে দেখেন, এটা খুবই মজার এবং বেসিকের একটা প্রশ্ন। যেমন মজার একটা প্রশ্ন তেমন বেসিকের একটা প্রশ্ন। বলছে যে এই যে 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হবে। সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। আমি যদি আপনাদেরকে বলি যে বলেন তো পূর্ণবর্গ সংখ্যার কয়েকটা উদাহরণ দেন তো, যে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ, একটু কমেন্ট সেকশনে উদাহরণ দিবেন যে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ, একটু কমেন্ট সেকশনে উদাহরণ দেন তো দেখি। যে আপনারা সবাই একটা করে, এই যে যারা ক্লাস করতেছেন সবাই একটা করে পূর্ণবর্গ সংখ্যা আমাকে কমেন্টে জানান, আমাকে একটু হেল্প করেন কমেন্ট করে। আমি শুরু করি। যেমন আমি বললাম যে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমি বললাম 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে আপনারা একটু হেল্প করেন। এই যে সালাম দিছে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তারপরে হচ্ছে মাওনা বলছে 9 16। হ্যাঁ 9 16, এই যে 9, এই যে 16 25। আর কেউ জিন্নাত বলছে 1024। হ্যাঁ, এটা একটা প্রশ্নই ছিল, জিন্নাত অনেক পড়াশোনা করে তাই এই প্রশ্নটাই বলছে 1024। আরেকজন বলছে 49। ওকে 49, এই কয়টাই নিলাম আমরা। ঠিক আছে, এই কয়টাই আমরা নিলাম। দেখেন প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা যদি আমি দেখি, আমি যদি একে মিডিল টার্ম করি, আমি যদি একে উৎপাদকে বিশ্লেষণ করি, দেখেন 3 দ্বারা ভাগ করলে 3, দেখেন 2 দ্বারা 8, 2 দিলে হচ্ছে 4, 2 দিলে হচ্ছে 2, 49। 7 যদি দেই 7, 25 যদি আমি দেই কত, 5 যদি দেই 5। ঠিক আছে, তার মানে দেখেন যে এই 9 ইকুয়ালস টু লেখা যায় 3 গুণন 3,
আমি যদি 16 লিখি তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 49 যদি আমি লিখি তার মানে 7 গুণন 7, 7 গুণন 7, 25 যদি আমি লিখি তাহলে 5 গুণন 5। আমি আর একটা সংখ্যা নেই 24, 24 নিলাম, 2 দিলে 12, আবার 2 দিলে 6, ঠিক আছে, তারপরে 2 দিলে হচ্ছে 3, 2 দিলে 3, তার মানে 24 ইকুয়ালস টু আমি লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 গুণন 3। আমি কেন লিখছি এটা, কারণ এই প্রশ্নটা আজকে যারা ক্লাস করতেছেন এরপরে আশা করি কারো আর কোনো সমস্যা হবে না। দেখেন তো প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার যে উৎপাদকগুলো আছে, প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার যে উৎপাদকগুলো আছে, যেমন 9, দেখেন 3 গুণন 3 কয়টা আছে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কয়টা আছে, জোড়ায় আছে, এক জোড়ায় আছে। বা আমি যদি 16তে বলি, দেখেন 2 জোড়া আছে, 2 জোড়া আছে। আমি যদি 49 বলি তাহলে 7 কি এক জোড়া আছে, 25 বললে 5 এক জোড়া আছে। কিন্তু দেখেন 24 2 কিন্তু জোড়াই নাই, এই যে দেখেন 2 একটা কম আছে, জোড়াই নাই। 3 কি জোড়াই নাই। তার মানে এখান থেকে যে বেসিক কথাবার্তা হচ্ছে, কোন সংখ্যা যদি পূর্ণবর্গ হইতে হয় তাহলে তার উৎপাদককে কি থাকতে হয়, তার উৎপাদককে অবশ্যই জোড়াই থাকতে হয়, ঠিক আছে। এটা হলো আমাদের বেসিক। যেমন এবার আমি যদি আপনাকে বলি যে এই 24 সংখ্যাটার সাথে কত গুণ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে বলেন তো এই কোশ্চেনটার অ্যান্সার আগে বলেন যে 24 যে সংখ্যাটা আছে এই 24 সংখ্যাটার সাথে কত গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাইলে আমি এখানে দেখতেছি যে 24-এ 2টা জোড়ায় আছে, বাট এই 2 এর কোনো কি নাই, কোনো কেউ নাই, আর একটা 2 দরকার। তার মানে এর সাথে আর একটা যদি আমি 2 গুণ দেই তাহলে কি হবে, তাহলে 2 এর জোড়াটা পূর্ণ হবে। 3ও কি আছে, 3ও একা একা আছে, তাহলে এই 3-এর সাথে কি করতে হবে, এই 3-এর সাথে আর একটা 3 গুণ করলে 3টা জোড়া ফর্ম করবে। তার মানে কি হবে, তার মানে হচ্ছে আর একটা 3 দিতে হবে। তার মানে আমি দেখতেছি যে 24 সংখ্যাটার সাথে যদি আপনি এই যে 2 আর 3 6 গুণ দেন তাহলে সংখ্যাটা কি হবে, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। সংখ্যাটা কি হবে, সংখ্যাটা পূর্ণবর্গ হবে। ভাই একটা 2 গুণ দিতে হবে আর একটা 3 গুণ দিতে হবে, তার মানে 6 গুণ দিতে হবে। আশরাফ আলম ভাই 6 গুণ দিতে হবে, হ্যাঁ 12 না, ভুল করা যাবে না। সবাই বুঝছি বেসিক, আলহামদুলিল্লাহ বুঝছি না। তাইলে যদি বেসিকটা বুঝি তাইলে এবার আমরা এই যে 6300 যেটা আছে এইটা নিয়ে আমরা একটু করি। এইটা নিয়ে আমরা দেখি যে কত গুণ দিতে হবে, দেখি আপনারা বলতে পারেন কিনা। প্রথমে আপনারা বলতে পারেন কিনা একটু ট্রাই করেন। হ্যাঁ 3 দুগুণ 6, 6 গুণ দিতে হবে, 6 গুণ দিতে হবে। বুঝছেন, বেসিক বুঝে বুঝে যদি ক্লাস করি না তাইলে দেখবেন ম্যাথ এত কঠিন না, ম্যাথ অনেক সহজ মনে হবে। যেমন 6300, ওকে। আচ্ছা, এরপরে আমি আরো যদি বড় সংখ্যা থাকে তাহলে কিভাবে কমিয়ে দেওয়া যাবে সেটা নিয়েও কথা বলবো, সমস্যা নাই। যে দেখেন এখান থেকে আমি একটা কাজ করি যে এই 6300 গুণন 63 গুণন 100, 63 গুণন 100 তার মানে 6300। দেখেন 100 তো মিডল টার্ম করলে 10 গুণন 10 হয়ে যাবে, আপনি যদি সময় কম থাকে তাহলে আপনি এইভাবেও চিন্তা করতে পারেন 63, ঠিক আছে। তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ দেই তাহলে 7 নং 63, 7 নং কত 63। কেন 100 বাদ দিতে পারবো, কারণ দেখেন 100 10 গুণন 10 মানে 100, মানে মিডল টার্মে যা থাকবে আমি চাইলে 10 গুণন 10 করতে পারি। আচ্ছা এরপরে কি দেখেন, এরপরে আমি যদি 3 দেই, আমি যদি কত দেই 3 দেই তাহলে 3 3 9, আমি যদি 3 দেই তাহলে 3 3 9, তার মানে আমি যদি পুরো 6300 এই যে এইটার উৎপাদক আকারে লিখি তাহলে আমি লিখতে পারি 63 গুণন 100, তার মানে আমি এখান থেকে লিখতে পারি 7 গুণন 3 গুণন 3, আর এটা মানে তো 10 গুণন 10, তার মানে এটা জোড়াই আছে। এইটা কি আছে, এইটা জোড়াই আছে, তার মানে জোড়াতে নাই কে, জোড়াতে নাই কে ভাই, জোড়াতে নাই হলো 7, জোড়াতে নাই কে 7। তার মানে এই 6300 এর সাথে এই যে 7 একা একা আছে না, আমি যদি আরেকটা 7 দিয়ে গুণ দেই, আমি যদি আরেকটা 7 দিয়ে গুণ দেই তাহলে কি হবে, এইটা পূর্ণবর্গ সংখ্যা হবে।
এইটা কি হবে? এইটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এটার অ্যান্সার কত? তার মানে এটার অ্যান্সার হলো 7। আমি আরেকটা একটু ডিপ প্রশ্ন করি, দেখি আপনারা কে পারেন। বলেন তো কেন আমরা এরকম জোড়াই জোড়াই করলে, জোড়াই জোড়াই থাকলে পূর্ণবর্গ হয়? বলেন তো কেউ একজন, যে কেন জোড়াই জোড়াই থাকলে পূর্ণবর্গ হয়? কেন আমরা জোড়াই জোড়াই করতেছি পূর্ণবর্গ? হ্যাঁ, আমার বাসা বগুড়া, ঠিক আছে, আঞ্চলিকতার একটা টোন আছে। এটা আমার বাসা বগুড়া। বলেন কেন জোড়াই জোড়াই আমরা করি? দেখেন যে পূর্ণবর্গ মানে কি, ওই সংখ্যাকে যদি আমি বর্গমূল করি তাহলে কি একটা স্বাভাবিক সংখ্যা পাই। যেমন 25, 25কে যদি আমি বর্গমূল করি তাহলে 5। আবার দেখেন এই যে 25, 5 গুণন 5, তার মানে কি রুট ওভার 5 এর উপর ওই যে স্কোয়ার থাকে, যেন স্কোয়ার আসে, এই জন্যই আমরা জোড়াই জোড়াই করি বা জোড়াই জোড়াই হয়। ঠিক আছে, বর্গ সংখ্যা বানানোর জন্য। হ্যাঁ সাইদুল ইসলাম, থ্যাংক ইউ। স্কোয়ার বা রুটের জন্য, হ্যাঁ মাসুদুর রানা ভাই ঠিক বলেছেন। এবং আমরা এখান থেকে আশা করি বেসিক প্লাস এই টাইপের যদি কোনো কোশ্চেন যে কোনো জায়গায় আসে তাইলে কিন্তু আমরা ইজিলি পারবো। ঠিক আছে, আমাদের প্রশ্ন সলভ যদি হয় ওই প্রশ্ন এবং এই অ্যান্সার, তাহলে এই প্রশ্ন সলভের কিন্তু কোনো ভ্যালু নাই। এই প্রশ্ন সলভের কোনো ভ্যালু নাই। আপনাকে এইটার মনে করেন যে যা আছে সব শিখতে হবে, ওই রিলেটেড বেসিকটা শিখতে হবে, যেন ম্যাথ এই প্রশ্নটা আমার মাথায় একবার আসছে, যেন এটা আমার আর কখনো পড়তে হয় না। আমরা একমাত্র মনে হয় ম্যাথ পরীক্ষার আগে কখনো রিভিশন দেই না, বাদ বাকি সবগুলো কি করতে হয়, মোটামুটি রিভিশন দিতে হয়। অনেকে হয়তো একটু সূত্র রিভিশন দেয়, বাট আমরা ম্যাথে কি কখনো কি করতাম না, কখনো রিভিশন দিতাম না। হ্যাঁ রুটের জন্য থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা চলেন এবার আমরা এইভাবে দ্বিতীয় প্রশ্ন, এরপরে আরো যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করতে থাকি। 4টা প্রশ্ন আমরা সলভ করেছি। এবার হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। দেখেন এটাও একটা ঐকিক নিয়মের প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নটাও কি একটা ঐকিক নিয়মের প্রশ্ন। প্রশ্নটা প্রথমে আপনারাও পড়েন, হ্যাঁ আপনারা পড়েন, এরপর আপনারা প্রথমে একটু চেষ্টা করেন, এরপর আমি প্রশ্নটা আপনাকে সলভ করে দিই, একটু চেষ্টা করেন। বলছে একটি সমিতিতে, বলছে একটি সমিতিতে যতজন যতজন সদস্য আছে, এই যে দেখেন একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত প্রত্যেকে তত 15 টাকা করে, প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেয়। মোট মোট কত টাকা হইছে? 735 টাকা হলো। সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কত? এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে আমি মনে করি যে সদস্য সংখ্যা হলো, ধরেন আপনি ধরলেন সদস্য সংখ্যা কয়জন? সদস্য সংখ্যা হলো হচ্ছে x জন, x জন। তাহলে আপনারা বলেন তো সদস্য সংখ্যা যদি x জন হয়, প্রথমে এইটা বলেন, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? এইটা একটু কমেন্ট করেন দেখি। সদস্য সংখ্যা যদি x জন হয় তাহলে প্রত্যেকের চাঁদার সংখ্যা কত, এইটা বলি আগে। এইটা পারবে যে সে, তার কাছে এর অঙ্কটা দুর্ভাগ। টুইস্টটা হলো এখানে চাঁদার পরিমাণটা কত, এখানেই হলো অঙ্কটা টুইস্ট। বলেন দেখি, সবাই একটু কমেন্ট করি যে চাঁদার পরিমাণ কত দেখি। হ্যাঁ এই যে মনোয়ারা বেগম বলছে 15x, হ্যাঁ ঠিক বলছেন, ধন্যবাদ মনোয়ারা বেগম আপনাকে। হ্যাঁ এই যে দেখেন তত তত প্রত্যেকে তত 15 টাকা করে দেয়, তত 15 টাকা। তার মানে হচ্ছে চাঁদার যে পরিমাণ, চাঁদার যে পরিমাণ 15x টাকা, 15x টাকা, তাই না? 15x টাকা। মাহমুদ হাসানও বলেছে 15x, হ্যাঁ সাইদুল ইসলাম বলছে 15x, জিন্নাত বলছে 15x, সবাই ঠিক বলেছে। তাহলে আমার মোট টাকা যদি হয় 735, তার মানে আমরা কিভাবে হিসাব করি? ধরেন কোন জায়গায় 10 জন আছে আর প্রত্যেকে যদি 2 টাকা করে চাঁদা দেয়, তাহলে মোট মোট চাঁদা কত হয়? তাহলে 10 গুণন 2 20 টাকা, তাই না? তাহলে এখানেও আমরা করব কি, এখানেও আমরা করব এই যে সদস্য সংখ্যা x জন আর চাঁদা দেয় কত? চাঁদা দেয় হলো 15x, 15x। এই মোট টাকা কত হচ্ছে? এই মোট টাকা হচ্ছে 735 টাকা। কত টাকা? 735।
তার মানে আমি এখান থেকে দেখছি কত, যে 15, এখান থেকে দেখছি 15 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 735, তাই না? তার মানে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 735 ডিভাইডেড বাই 15। 735 কে যদি আপনি 15 দ্বারা ভাগ করেন, তাহলে ভাগ করেন, তাহলে বলেন 735 কে 15 দ্বারা ভাগ করেন, তাইলে হচ্ছে 49। কত হয়? 735 কে 15 দ্বারা ভাগ করলে 49। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 49, তার মানে এক্স ইকুয়ালস টু 7। এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু 7। তার মানে আমাদের অঙ্কের উত্তর হলো 7। অঙ্কের উত্তর কত? তার মানে আমাদের অঙ্কের উত্তর হলো 7। এই যে 7, তার মানে 7 কত? 7 হলো গ। তার মানে সদস্য সংখ্যা কয়জন? সদস্য সংখ্যা হলো 7 জন। বুঝছি অঙ্কটা? তাহলে এইরকম যদি ঐকিক নিয়মের কোনো অঙ্ক আসে, আশা করি আমরা প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কগুলো সলভ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা পরের অঙ্কটাতে যাই, এরপরে পরের ম্যাথটাতে আমরা যাই। ওকে, পরের অঙ্কটা আসছে সুদের অঙ্ক, মুনাফার অঙ্ক। ঠিক আছে, সুদের অঙ্ক বা একটা মুনাফার অঙ্ক আমাদের এসেছে। তাহলে এই প্রশ্নটা একটু পড়ি আমরা। বলছে সুদেরটা কেমন? সুদটা হলো সরল সুদ। সুদটা কেমন? সুদটা হলো সরল সুদ। আহা, সুদটা হলো সরল সুদ। সরল সুদ আসলটা বলনি। কোন আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? বলছে কোন আসল সুদে আসলে 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে বলছে সুদের হার কত? এইটা আমাদের প্রশ্ন। বলেন এই প্রশ্নটার অ্যান্সার করার চেষ্টা করি আমরা, দেখি কে কে পারে। এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করার চেষ্টা করি, দেখি কে কে পারে। এইসব অঙ্ক আপনারা ধরে নেবেন, আপনারা একটা ভ্যালু কি করবেন? ধরে নেবেন। এবং 100 ধরলে আমাদের সবচেয়ে সুবিধা হয় এইসব অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা যদি 100 ধরেন তাইলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। যেমন আমি ধরলাম, এই যে বলছে কোন আসল, আমি মনে মনে ধরি যে মনে করি আসল। আসল কত? 100। আসল আমি ধরে নিলাম 100। আচ্ছা বলেন তো, 100 যদি আসল হয় তাহলে সুদ আসলের মানটা কত? 100 যদি আসল হয় তাহলে সুদ আসলের মানটা কত? যেহেতু সুদ আসল, বলছে সুদ আসল হচ্ছে 4 গুণ। 4 গুণ সুদ আসল কত? 4 গুণ। তার মানে 100 4 গুণ কত? 100 4 গুণ হলো 400। 400। তাহলে এখানে দেখেন আসলটা 100 আর সুদ আসলটা কত? সুদ আসলটা হলো 400। তাহলে বলেন তো আমাকে সুদের মানটা কত? তাইলে বলেন তো সুদের মানটা কত? সুদের মানটা কত? সুদের ভ্যালুটা সবাই একটু কমেন্ট করেন দেখি, সুদের ভ্যালুটা কত? অনেকে অ্যান্সার বলে দিয়েছেন যে 25%। অনেকে অ্যান্সার বলে দিয়েছেন 25%, তাদের অ্যান্সারটা ঠিক হয়েছে। তার মানে সুদটা হলো 300 টাকা, তাই না? সুদটা হলো 300 টাকা। আসলকে আমরা ধরি পি দ্বারা আর সুদকে আমরা ধরি আই দ্বারা। এখানে বছর, ঠিক আছে, এন এর মানটা হলো 12। আমি যদি আপনাকে সূত্র বলি, আমাদের সূত্র হলো আই ইকুয়ালস টু আমি আর পারি না এই যে ডিভাইডেড বাই 100। এটা আমাদের সূত্র। সূত্রটা কি? সূত্র আই ইকুয়ালস টু আর পি এন বাই 100। আমি আর পারি না, এই যে আমি আর পারি না ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের বের করতে বলছে কি দেখেন, আমাদের বের করতে বলছে হচ্ছে যে সুদের হার। সুদের হার তার মানে কার? আর এর মানটা বের করতে বলছে। আর ইকুয়ালস টু কি? 100 আই ডিভাইডেড বাই পি এন, তাই না? পি এন। তাহলে 100 গুণন আয়ের মানটা কত? এই যে সুদের মানটা কত? 300। সুদের মানটা হলো 300 ডিভাইডেড বাই পি এর মানটা কত? পি এর মানটা হলো 100 ইনটু এন এর মানটা কত? এন এর মানটা হলো 12 বছর। ওকে, তাইলে যদি আমি কাটাকাটি করি তাইলে কত হবে? এই যে 100, ঠিক আছে,
আর এখান থেকে যদি আমি কাটাকাটি করি 312 দ্বারা, তার মানে এখানে দেখেন যদি কাটাকাটি করি তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 25%। তার অ্যান্সারটা কত হয়ে যাবে? অ্যান্সারটা হবে 25%। কথা বুঝছি? ওকে, তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। এরকম ভাবে সুদের অঙ্ক যদি আসে, আপনারা যদি 100 ধরে নেন, দেন আপনারা যদি ক্যালকুলেশন করেন, তাহলে যেটা অ্যান্সার হবে এটাই আপনাদের উত্তর হবে, এবং এক্ষেত্রে ইজি হয়ে যায়, চিন্তা করতে ইজি হয়ে যায়। ওকে ওকে, চলেন এবার নেক্সট প্রশ্ন বলছে। নেক্সট প্রশ্নটা বলছে দেখেন যে 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বলছে 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এইটা বলেন। দেখি এই কোশ্চেনটার একটু অ্যান্সার করার চেষ্টা করেন আপনারা। প্রথমে আপনারা অনেকেই ভালো পারেন, অনেকের সুদের অঙ্কে একটু সমস্যা হয়, যাদের এই সকল বিষয়ে একটু ল্যাকিংস আছে, ম্যাথ হোক, ইংলিশ হোক, বাংলা হোক, জিকে হোক, আগামী 24 তারিখ থেকে আমাদের কিন্তু শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারির উপরে একদম নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, যেখানে কোনো ক্লাস হয়নি এখনো। আপনারা চাইলে আমাদের এই শিক্ষক নিবন্ধন ক্লাসে বা প্রাইমারি কম্বাইন্ড যে ব্যাচটা শুরু হবে, সেখানে আপনারা এনরোল করতে পারেন। এবং এনরোল করার জন্য আপনারা এই পেজের ইনবক্সে নক করলেই হবে, আমাদের যারা প্রতিনিধি আছে তারা আপনার সাথে কথা বলে নেবে। ওকে, এইটার অ্যান্সার, অনেকে এইটার অ্যান্সার করতেছেন, চলেন এইটার অ্যান্সার আমরা করি। বলছে কত শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখেন অঙ্কটা কিন্তু অনেক বেশি সহজ, অঙ্কটা আপনারা কঠিন ভাবে নিলে কঠিন, বাট অঙ্কটা অনেক বেশি সহজ। লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। আমরা প্রথমে কি করে নিব দেখেন, যে আমরা প্রথমে যেটা কাজ করব, যে 12টি ক্রয় করে, হ্যাঁ 240 টাকায়, 240 টাকায় 12টি কমলা ক্রয় করে। তাহলে যদি, তাহলে বলেন তো 12টি কমলার ক্রয় মূল্য, 12টি কমলার ক্রয় মূল্য যদি 240 টাকা হয়, তাহলে আমাকে বলেন তো যে একটি কমলার ক্রয় মূল্য কত? একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে 240 ডিভাইডেড বাই 12, তার মানে হলো 20 টাকা। 20 টাকা হলো কি ক্রয় মূল্য। একটি কমলার ক্রয় মূল্য কয় টাকা? 20 টাকা। ওকে, আবার বলছে 200 টাকায় 8টি কমলা বিক্রি করে, তাহলে এখান থেকে দেখেন যে 8টি কমলার বিক্রয় মূল্য কত? 200 টাকা। 200 টাকা, তার মানে একটি কমলার বিক্রয় মূল্য কত? একটি কমলার বিক্রয় মূল্য 200 ডিভাইডেড বাই 8 টাকা। 200 ডিভাইডেড বাই 8, তার মানে কত টাকা হয়? তার মানে এখান থেকে আমি দেখি হচ্ছে 25 টাকা। কয় টাকা? 25 টাকা। তাইলে আমরা দেখতেছি ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে একটার 25 টাকা, তার মানে আমাদের কি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য 20 টাকা আর বিক্রয় মূল্য কয় টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, তার মানে আমাদের লাভ হচ্ছে। তাহলে লাভ কয় টাকা হচ্ছে? তাহলে আমাদের লাভটা হচ্ছে 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20, তার মানে কয় টাকা? তার মানে হচ্ছে 5 টাকা। এখন আমাদের তো লাভ কয় টাকা হইছে প্রতিটাতে এটা বলেনি, আমাদের বলছে শতকরা। এই যে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে, মনে রাখবেন লাভ বা ক্ষতি শতকরা যদি চাই, তাহলে এটা নির্ভর করে ক্রয় মূল্যের উপর। যদি মূল্য দিয়ে হিসাব করি, এটা কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর। আর যদি সংখ্যা দিয়ে হিসাব করি, তাহলে সেটা হয় বিক্রয় সংখ্যার উপর। ঠিক আছে, সংখ্যা যদি হয় বিক্রয় সংখ্যার উপর, আর মূল্য যদি বলি তাহলে সেটা ক্রয় মূল্যের উপর। তাইলে এবার ক্রয় মূল্যের উপর যদি হিসাব করি, তাহলে এবার দেখি, তাইলে আমার যেটা হচ্ছে যে 20 টাকায় লাভ হয়, 20 টাকায় লাভ হয় হলো 5 টাকা, অর্থাৎ 1 টাকায় লাভ হয় 5/20 টাকা, অর্থাৎ 100 টাকা। শতকরা মানে 100, তাহলে 100 টাকায় লাভ হয় কত? 5 গুণন 5 20, এখানে হলো 100, কাটাকাটি করলে কত হয়?
5 তার মানে হচ্ছে এই যে 25%, তার মানে এটার উত্তর কত? তার মানে এটার উত্তর হলো 25% লাভ। তার মানে এটার উত্তর কত? 25% লাভ। এইটা অঙ্কটা অনেকেই পেয়েছেন, ঠিক আছে। তো এরকম যদি সহজ সহজ ম্যাথ আসে তো আমরা পারবোই। এবং আমাদের যে লাভ ক্ষতির যে ক্লাসটা হবে সেখানেও দেখবেন প্রায় আমরা 10 থেকে 12টা টাইপ আকারে আপনাদেরকে ভাগ করে দিব, এবং সাথে কিছু শর্টকাট সূত্রও দিয়ে দিব, যে সূত্রের সাহায্যে আপনারা যদি ম্যাথ কেউ একদম নাও বুঝেন, যাদের একদম বুঝেনি না, আমরা অবশ্যই বেসিকটা ধরাই দিব। এরপরেও যদি এমন হয় যে আপনি ম্যাথ বুঝেনই না, তার জন্য এইরকম কিছু ফর্মুলা দেওয়া হয়, যে আপনি জাস্ট ফর্মুলায় বসে যদি অ্যান্সার করে দিয়ে আসেন, বাসায় এসে দেখবেন আপনার উত্তর হয়ে গেছে। ওকে ওকে 25%। ওকে, ধন্যবাদ আপনাদেরকে যারা 25% অ্যান্সার করছেন। এই যে একটা মজার অঙ্ক, এই অঙ্কটা বলছে দুইটি সংখ্যার অনুপাত 4:5। ওকে, ভালো কথা। বলছে তাদের লসাগু যদি কত হয়? 160 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওকে, দুইটি সংখ্যার লসাগু বলছে 4:5, তাদের যদি লসাগু 160 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বলেন, এইটা বলেন দেখি। জেনারেলি কি দেয় এখান থেকে, যে লসাগু যদি 160 হয় তাহলে গসাগু কত, এরকম একটা প্রশ্ন হয়। বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত, যে কোনো কিছু আপনাকে দিতে পারে, সমস্যা নেই। আমরা এই রিলেটেড সব প্রশ্নের অ্যান্সারই দেখব। বা দুইটি সংখ্যার গুণফল কত। তাইলে আমরা যে কোশ্চেনটা আছে এটার অ্যান্সারটা একটু দেখা ট্রাই করি। প্রথম কোশ্চেন হলো দুইটি সংখ্যার অনুপাত 4:5। দুইটি সংখ্যার অনুপাত যদি 4:5 হয় তাহলে বলেন তো সংখ্যা দুইটা কি কি? তাহলে আমরা মনে মনে ধরি, যে মনে করি একটি সংখ্যা কি? একটি সংখ্যা হলো 4x, তাই না? দুইটি সংখ্যার অনুপাত যদি কত? 4:5 হয়, তাহলে তো আমরা এইভাবেই ধরি যে একটি সংখ্যা 4x, অপর সংখ্যা হলো 5x। একটি সংখ্যা হলো 4x, অপর সংখ্যা হলো 5x, তাই না? তাহলে এই যে 4x এবং 5x এর এই যে দুইটা আছে, এই দুইটা লসাগু কত বলেন তো? তাহলে লসাগুর নিয়মেই আমরা লসাগু করব, একটা হলো 4x আর একটা হলো 5x, তাই না? তাহলে আমাদের এখান থেকে প্রথমে কমন কি যায়? আমাদের এখান থেকে কমন যায় প্রথমে x, তাহলে এই যে x নিলাম, তাহলে x যদি আমি নেই তাহলে এখানে হলো 4, এখানে হলো 5, আমাদের আর কোনো কমন নাই। তাহলে অতএব নির্ণয় লসাগু কত? x গুণন 4 গুণন 5, তার মানে কত হচ্ছে? 20x। এটা হলো আমাদের লসাগু, এটা হলো আমাদের কি? লসাগু। এখন শর্ত মতে কি বলছে দেখেন, আমাদের শর্ত মতে বলছে যে এই যে 20x ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 160। 20x ইকুয়ালস টু কত? 20x ইকুয়ালস টু 160, যেহেতু এটা লসাগু। তার মানে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 160 ডিভাইডেড বাই 20। তাহলে এই শূন্য কাটা, তার মানে এখানে 16 যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 8। x এর মান কত? x এর মান হলো 8। তার মানে একটা সংখ্যা হলো 4x, তার মানে সংখ্যাটা হলো 4 গুণন হচ্ছে 8। 4 গুণন কত? 4 গুণন হলো 8, তাই না? আর অপর সংখ্যা কত? অপর সংখ্যা হলো 5 গুণন 8, তার মানে 5 8 40 একটা সংখ্যা, আর 4 8 32 একটা সংখ্যা। এই যে দুইটা সংখ্যা, তাহলে বলেন তো ছোট সংখ্যা কত? তাহলে এই যে ক্ষুদ্রতম সংখ্যা কত, এখানে যে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তার মানে এটার অ্যান্সার ক্ষুদ্রতম সংখ্যা হলো হচ্ছে 32। এই প্রশ্নটা তো আমরা পারলাম, তাই না? এবার আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন যে যদি আপনাদেরকে প্রশ্ন করা হইতো যে দুইটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু যদি 160 হয়, গসাগুর মানটা কত? গসাগু এই মানটা কত? গসাগু কত? একটু জানাই দিবেন যে গসাগু কত, দেখি কে কে পারে। আমরা যখন কোন একটা প্রশ্ন সলভ করব, আমরা এমন ভাবে প্রশ্নটা সলভ করব যেন ওই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা পারি। এবং এই হিসাবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম যে বলেন তো যে এই কোশ্চেনটাতে যদি বলতো গসাগু কত, তাহলে কত হইতো? এই যে সাইদুল ইসলাম ভাই বলছে 8। সাইদুল ইসলাম ভাই, আপনাকে কংগ্রাচুলেশন, আপনি উত্তরটা সঠিক দিয়েছেন।
8 হবে। হ্যাঁ, মনোয়ারা বেগম বলতেছে 8 হবে। হ্যাঁ 8 হবে। কিভাবে হবে দেখেন, এই যে এখান থেকে দেখেন, মনে রাখবেন এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন যে এই যে আমরা যেমন লসাগু নির্ণয় করছি তাই না, যে x গুণন 4 গুণন 5 মানে হচ্ছে 20x, এটা হলো লসাগু। দেখবেন যেটা কমন উৎপাদক হয়, কমন উৎপাদক হয় সেইটাই কি, সেইটাই গসাগু। যেমন এখানে কমন উৎপাদক আছে হচ্ছে এই যে x, তার মানে গসাগুটা কত, গসাগুটা হলো x। কমন উৎপাদক যেহেতু x, তার মানে হচ্ছে গসাগুটা হবে x, এবং x এর মানটা এখানে পাইছি 8, তার মানে গসাগুর মানটা হলো 8। কথা বুঝতে পারছি? গসাগুর মানটা কত, গসাগুর মানটা হলো 8। যেমন আমি আপনাকে এই কমন উৎপাদকের জিনিসটা একটু ক্লিয়ার করি। যেমন আমি আপনাকে যদি বলতাম 12 আর 6, 12 আর 6 এর গসাগু কত, 12 আর 6 এর গসাগু কত, তাইলে আমি প্রথমে দেখেন 2 দ্বারা ভাগ দিলে 6, 2 দ্বারা ভাগ দিলে 3। আবার যদি আমি 3 দ্বারা ভাগ দেই তাহলে এখানে 2, এখানে হলো 1। তাহলে বলেন তো 12 আর 6 এর গসাগু কত? তাহলে কমন উৎপাদক মানে যেটা দ্বারা দুইজনকেই ভাগ গেছে, এই যে 2 দ্বারা 12 এবং 6 দুইটাকেই ভাগ গেছে, এবং 3 দ্বারা 12 এবং 6 এই যে নিচে দুইটাকেই ভাগ গেছে, তার মানে 12 এবং 6 এর গসাগু হলো 2 আর 3 গুণ করলে 6, তার মানে গসাগুটা হলো 6। এবং লসাগুটা কত, লসাগু 2 গুণন 3 6, 6 দুগুণ হলো 12, তার মানে লসাগুটা হলো 12। বুঝছেন? এইভাবে আপনি চাইলে গসাগু এবং লসাগু দুইটাই বের করতে পারেন। কথা ক্লিয়ার? বুঝছেন আমার কথা? তাইলে যে কমন উৎপাদকের ব্যাপারটা বলছিলাম এইটা আপনারা বের করতে পারলেন। আর আমাদের তো এখান থেকে আরেকটা সূত্র আছে যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু তাদের লসাগু এবং গসাগু। যেমন আমি আগে বের করেছিলাম একটি সংখ্যা হলো 40 আর অপর একটা সংখ্যা হলো 32, তাই না? এদের লসাগু কত? এদের লসাগু হলো 160 ইন্টু কি, ইন্টু হলো গসাগু। আপনি চাইলে এই সূত্র ব্যবহার করতে পারেন যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু তাদের লসাগু ইন্টু গসাগু। আমরা এই রিলেটেড যত কোশ্চেন ছিল মোটামুটি চেষ্টা করেছি যে এই বেসিকের যত কোশ্চেন আছে সলভ করতে। আমাদের যে ম্যাথ ক্লাসগুলো হয় আমাদের পেইড ব্যাচে, এগুলা কিন্তু লসাগু গসাগুর উপরে একটা কমপ্লিট লেকচার থাকে, এবং এখানে আপনার মোটামুটি সব টপিকই আপনাকে ধরাই দেওয়া হয়, এবং যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে ইনশাল্লাহ আপনারা পারেন। এবং আমাদের ব্যাচের আগের ব্যাচের যদি কোনো স্টুডেন্ট থাকে যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছে এবং তার আগে আমাদের ব্যাচে ছিল, তারা বলতে পারবে এই প্রশ্নটা ইনশাল্লাহ তারা পেরেছে, কারণ এই টাইপের অনেক কোশ্চেনের অ্যান্সার, অনেক কোশ্চেনের ক্লাস আমরা কিন্তু ক্লাসে নিয়েছি, শুধু আমি না আরো টিচার আছে ম্যাথের, তারাও কিন্তু নিয়েছেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা প্রিন্টিং মিস্টেক। ওকে, চলেন এবার আমরা নেক্সট প্রশ্নতে যাই। আমরা নেক্সট প্রশ্নতে যাই। আচ্ছা, এই যে একটা কোশ্চেন আছে আমাদের, এই প্রশ্নটা একটু দেখেন। যে প্রশ্নটা হলো 50 এবং 100 মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? এটা একদমই, হ্যাঁ বলেন, মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? 50 ও 100 মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? তাইলে আমরা জানি মৌলিক সংখ্যা যদি শুরু করি তাইলে একটু বলবেন যে মৌলিক সংখ্যার গড় কত, এটা বলেন দেখি। এটা তো সহজ, এটা আপনাদের পারা উচিত। মৌলিক সংখ্যা একদম তো মুখস্থ সবার, তাই না? বলেন দেখি কে সবার আগে বলতে পারে, দেখি বলেন দেখি কমেন্টে কে আগে বলতে পারে। তাহলে আমরা জানি 100-র কাছাকাছি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 97। ফোন দিছি। 100-র কাছাকাছি সবচেয়ে বড় সংখ্যা হলো 97, তাই না? আর মৌলিক সংখ্যা যদি সবচেয়ে ছোট আমি বলি তাহলে কত?
তাইলে হচ্ছে 50-এর পরে 53, তার মানে একটা 53 আর একটা 97। বলছে সংখ্যাদের গড় কত, তার মানে 97 প্লাস 53 ডিভাইডেড বাই 2 করলেই আপনাদের হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 করলেই হয়ে যাবে। এবং এটার অ্যান্সার, এটার অ্যান্সার এই দুইটা যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 150 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 75। এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হলো হচ্ছে 75। যারা অ্যান্সার করতেছে সবাইকে ধন্যবাদ। এবং ওকে, চলেন এবার আমরা পরের প্রশ্ন দেখি। এটা আপনারা পারবেন, এইটা যা সূত্র, আপনি যা সূত্রে বসাই দিবেন বর্গের, তাহলেই হয়ে যাবে। বর্গের সূত্র আমরা যেটা জানি, সূত্রটা হলো কত, x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না? এবং মানগুলো সবগুলো দেওয়া আছে, দেখেন আমাকে এইটার মান 7, 7 এর উপর স্কোয়ার, এই পুরোটার মানটাই আমাকে চাইছে। এই পুরোটার মান যদি আপনি a ধরেন, a প্লাস এটার মান হচ্ছে 2 ইন্টু 10, 2 ইন্টু কত, 2 ইন্টু 10 10, তার মানে এখান থেকে আমি, এটা হলো 49 ইকুয়ালস টু a প্লাস 20, তার মানে a এর মান 49 মাইনাস 20, তার মানে হচ্ছে 29। এটার অ্যান্সার হলো 29। বীজগণিত অনেক ইজি, আপনাদের যাদের কঠিন মনে হয় জাস্ট আপনারা সূত্রগুলো ভালো করে শিখবেন এবং সূত্রগুলো বসানো শিখবেন, তাহলে দেখবেন বীজগণিত অনেক বেশি ইজি। এটার অ্যান্সার হলো 29, বীজগণিত অনেক বেশি ইজি। ওকে, এরপরের প্রশ্নটা আমরা দেখি, এরপরের প্রশ্নটা দেখি, আমরা সহজ প্রশ্নে বেশি সময় নষ্ট করব না। এই প্রশ্নটা আমরা একটু দেখি, এই প্রশ্নটার মান কত এটা আমরা দেখি। প্রশ্নটা মনে হয় একটু পেনটি তুলতে ভুল করেছে, আমি প্রশ্নটা আপনাদেরকে সুন্দর করে তুলে দেই। এই প্রশ্নটা একটু তুলতে ভুল করছে, ঠিক আছে? এই এক্সটা উপরে হবে, এই এক্সটা উপরে হবে। আমি প্রশ্নটা আপনাদেরকে নিচে লিখে দিচ্ছি, এইটা হিসেবে করেন। এটা হলো একটা সূচকের ম্যাথ, এটা হলো 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 5, 3x মাইনাস 5 ইকুয়ালস টু হয় 512। তাহলে x এর মান কত? 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইকুয়ালস টু যদি হয় 512, তাহলে x এর মান কত? এইটা হলো প্রশ্ন। একটু পাওয়ারটা তুলতে ভুল করেছে, আপনারা নিচে থেকে অ্যান্সার করার চেষ্টা করেন, দেখি কে অ্যান্সার করতে পারে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে সূচকের নিয়ম হলো, সূচকের একটা সূত্র আছে, যেমন দেখেন সূত্রটা হলো এরকম, যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y হয়, অর্থাৎ ভিত্তিটা সেম বাট পাওয়ারটা আলাদা। ভিত্তিটা কি? ভিত্তিটা সেম বাট পাওয়ারটা আলাদা। যদি এরকম হয় তাইলে আমরা লিখতে পারি কি, তাইলে আমরা লিখতে পারি ভিত্তি ইকুয়ালস টু ভিত্তি, অর্থাৎ x ইকুয়ালস টু y। তাইলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে চেষ্টা করব দুইটার ভিত্তি বা বেসটা কি করা, সেম করার। যেমন আমি যদি করি এখান থেকে দেখেন 2 গুণন 4 এর পরিবর্তে আমি লিখতে পারবো 2 এর উপর স্কয়ার, তাহলে আর এখানে পাওয়ার যা আছে তাই থাকলো, x মাইনাস 5 ইকুয়ালস টু 512। 512 মানে আপনারা বলতে পারবেন 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার কত মানে 512, কেউ বলতে পারবেন? বলেন তো একটু কমেন্টে। আপনারা যদি সূচকের ক্লাসে আমি একদম লিখে দেই যে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এরকম ডট 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 10 পর্যন্ত লিখে দেই, 2 টু দি পাওয়ার 10 এর মান কত, 3 টু দি পাওয়ার 1 থেকে এরকম লিখে দেই 8 এর মান কত, এরকম সবগুলো আমি নোট করে দেই আপনাদেরকে। যদি আপনারা দেখেন যে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 মানে দেখবেন 512। 2 টু দি পাওয়ার 9 মানে কত? 2 টু দি পাওয়ার 9 মানে 512। তাহলে এখান থেকে আপনারা দেখেন যে 2 গুণন এই যে ঘাত আছে বা পাওয়ার আছে, এবার আমরা কি করব, পাওয়ার গুণ হয়ে যাবে। পাওয়ার যদি গুণ হয়ে যায়, এই পাওয়ারটা হলো 2 টু দি পাওয়ার 6x মাইনাস 10 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9। এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে। আর আমরা সূচকের একটা সূত্র জানি,
সূচকের আরেকটা সূত্র জানি, কি জানি সূত্রটা, যে ধরেন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটার মান হলো a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ যদি ভিত্তি সেম থাকে, পাওয়ারগুলো আলাদা থাকে এবং গুণ অবস্থায় থাকে, তাইলে কি হয় যে ভিত্তিগুলা বেসগুলা যোগ হয়ে যায়, তাই না? তার মানে এখান থেকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস 6x মাইনাস 10 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে? তার মানে আমি একটু উপরে একটু এখানে যদি দেখাই, যে এবার দেখেন যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9। এই যে আপনাদের বলছিলাম দুইটার বেস কি, দুইটার বেস সেম হয়ে গেছে বাট পাওয়ার গুলো আলাদা, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, অর্থাৎ 6x মাইনাস 9 ইকুয়ালস টু 9। তার মানে 6x ইকুয়ালস টু 9 9 যোগ করলে 18, তার মানে x ইকুয়ালস টু কি 18 ডিভাইডেড বাই 6, তার মানে 3 6 18। তার মানে x এর মানটা কত হইলো? x এর মানটা হয়ে গেল 3। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো হচ্ছে 3। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হলো 3। তাই আপনারা যারা 3 বলছেন তাদের অ্যান্সার গুলো ঠিক আছে, ঠিক আছে? তাহলে যারা অ্যান্সার, একটু কমেন্ট দেখাবেন না? মনোয়ারা বেগম 2 টু দি পাওয়ার 9 হবে, 2 টু দি পাওয়ার 8 না। হ্যাঁ, যারা 2 টু দি পাওয়ার 9 বলছেন তারা ঠিক আছে। ওকে, তাহলে এই আমাদের সূচক থেকে কোশ্চেন। আপনারা যেটা করবেন এই রকম ম্যাথের ক্ষেত্রে, আমি যদিও ক্লাসে করে দিই, যে দেখেন যে 2 টু দি পাওয়ার, যেমন আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 2 টু দি পাওয়ার 1 এর মান 2। 2 টু দি পাওয়ার 2 4। 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 8। এভাবে ডট 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 করে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত শিখে নেবেন, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত শিখে নেবেন। আবার সেম 3 টু দি পাওয়ার থেকে, 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 3 টু দি পাওয়ার 8 পর্যন্ত শিখে নেবেন, ঠিক আছে? তারপরে আমি আবার যদি আপনি বলি যে 4 টু দি পাওয়ারের মান শিখবেন, 4 টু দি পাওয়ার 0 থেকে 4 টু দি পাওয়ার 7 পর্যন্ত শিখবেন বা 6 পর্যন্ত শিখবেন। একইভাবে 5 শিখবেন, 6 দরকার 6 শিখবেন, 7 শিখবেন, 8 দরকার নাই, 9টা শিখবেন, 9টা 4 5 পর্যন্ত শিখবেন। আর 10 তো সবাই জানি। এরকম যদি আমরা শিখি, আমাদের মাথায় যদি থাকে, তাহলে আমরা অতি সহজে এই সূচকের ম্যাথগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ, অতি সহজে। ওকে, আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলা আপনারা পারবেন। আমরা সামনের দিকে তো অবশ্যই যাব, এবং আমাদের কেবল তো শুরু হইলো ম্যাথের ক্লাসগুলো। ইনশাল্লাহ নিয়মিত আমাদের ম্যাথের ক্লাস হবে। আপনারা কাইন্ডলি জানাবেন যে এই যে ম্যাথের প্রশ্ন সলভ ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, এতে আপনারা সত্যি সত্যি উপকৃত হচ্ছেন কিনা, এবং এইরকম ক্লাস আপনারা ধারাবাহিকভাবে চান কিনা, এবং কোন টপিকের উপর আপনারা ম্যাথের ক্লাস দিলে আপনারা উপকৃত হবেন, এগুলো আপনারা কমেন্টে জানালে আমরা ঠিক সেই টপিকের উপর ক্লাসগুলো আগে শুরু করব। মনে রাখবেন, যখনই প্রশ্ন সলভ করবেন এমন ভাবে প্রশ্ন সলভ করবেন যেমন ওই রিলেটেড আরো যে কোনো কোশ্চেন আসলে যেন আপনারা খুব সহজে পারেন। অনেকেই প্রথমে যেটা চিন্তা করেন যে এত অল্প সময়ে কিভাবে আমি সলভ করব, তাদের জন্য আমি বলবো যে প্রথমে আপনার সময় একটু বেশি লাগুক, কিন্তু আপনি ম্যাথটা বুঝেন, করতে পারেন। যখন আপনি ম্যাথটি বুঝবেন এবং ম্যাথটি করতে পারবেন, বেসিক আপনার জানা থাকবে, এরপরে দেখবেন আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আপনার সময় কম হবে। আপনি যদি প্রথম দিনই চিন্তা করেন যে সময় কিভাবে কম লাগবে, তাহলে কিন্তু আপনি ম্যাথ শিখতে পারবেন না। প্রথমে আপনি ম্যাথটি শিখুন, এরপরে আপনি আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে শর্টকাট নিয়ম নিজে ব্যবহার করে, নিজে অ্যাপ্লাই করে, এরপরে আপনি কি করেন, আপনি আপনার ম্যাথের দক্ষতা বৃদ্ধি করুন। আশা করি আমরা আপনাদের সাথে আসি। আপনাদের যাতে অনেক বেশি সমস্যা বা বেসিক নিজে থেকে সলভ করার কেউ নাই বা আশেপাশে কেউ নাই, তাদেরকে বলবো যে 24 তারিখ থেকে, আগামী 24 তারিখ থেকে আমাদের একটা নতুন শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি ব্যাচ শুরু হচ্ছে। ওই ব্যাচে আপনারা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন, এবং আপনারা এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই পেজের ইনবক্সে নক করলেই আপনাদের সাথে আমাদের যারা প্রতিনিধি আছে তারা অবশ্যই কথা বলবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে
আবার পড়ার টেবিলে বসার আহ্বান জানিয়ে এবং এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ চলমান যে সার্কুলারগুলো আছে এগুলোর পরীক্ষাও খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং দেখবেন যে আবার নতুন নতুন খুব বড় বড় সার্কুলার পাবেন ইনশাল্লাহ। সো আপনাদের প্রস্তুত হওয়ার একটা সময়, আপনারা যারা অনেকদিন পড়ার বাইরে ছিলেন বা পড়াশোনা করতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে, আশা করি এখন আপনাদের আবার পড়ার টেবিলে বসার সময়। তাই দেরি না করে আপনাদের যার যে সাবজেক্টে ল্যাকিংস আছে, আপনাদের দুর্বলতাগুলো আছে, এসব দুর্বলতা দূর করে একটা শক্ত প্রস্তুতির মাধ্যমে আপনার যে ইচ্ছা, আপনার যে ড্রিম, আপনার যে জবের ইচ্ছা সেইটা আপনি পাবেন আশা করি। এই দোয়া রাখি। এতটুকু বলে আজকে আমাদের লাইভ ক্লাসটা শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।